কোনো কোনো মন্দিরে আমি আজ দেখেছি যে গিয়ে মন্দিরটা হয়তো পাশ দিয়ে যাচ্ছিলাম, এবার ঢুকে পড়লাম, সেইখানে না পুরো একটা পাতাকে বাঁধিয়ে ল্যামিনেশন করে টাঙিয়ে রেখে দিয়েছে। একদিন একটা জায়গায় ঢুকে গেলাম, বাবু এটা কি না, আমাদের মন্দিরের ইতিহাস টাঙিয়ে রেখেছেন। বলে বাবু আমরাই তো এগুলো জানতাম না। এই মেদিনীপুরের একজন লোক সেরকম লিখে আমাদেরকে পাঠিয়েছিল, আমরা টাঙিয়ে দিই, যারা এসে তারা পরে খুশি হয়। শুধু তাই নয়, আমি মেদিনীপুর শহরে গ্যাসের ডিলার দুজন বড় আছে। অলিগঞ্জ স্কুলের কাছে ইন্ডিয়ান গ্যাস যে গ্যাসটা আছে, তাদের বাড়ি হচ্ছে কোতাইগড়। আচ্ছা, কোতাইগড় চিনবেন না? এর থেকে নারায়ণগড় ঢুকবার আগে মকরামপুর বলে স্টপেজ আছে, আবার ওই মকরামপুর বাস রাস্তা চলে আবার ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, সোজা এসে বালিচক সবঙ্গের মাঝে যে তেমাথানি আছে, এটা কানেক্টিং রোড। আচ্ছা, হ্যাঁ, বালিচক থেকে পটাশপুরে গেলে একটা রাস্তা, আবার খড়গপুর থেকে বেলদা হয়ে পটাশপুর হয়ে গেলে একটা রাস্তা। এই দুটো নারায়ণগড়ের আগে মকরামপুর আর তেমাথানি একটা এইচ এর মতো আর এইচ দুটো রাস্তা কানেক্টিংটা ব্রিজের মতো আর। আচ্ছা, এই বাড়ির যে মালিক, এখন মালিক আছেন গৌতম বাবু, তারা খুব বিস্মিত হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী আমাকে ডেকে পাঠিয়ে আলাপ করেছিলেন। কেন না, দেখুন আমাদের ঠাকুরদাদার বাবার নাম আমরা জানি না, আপনি আমার পুরো বংশ 13-14 কত পুরুষ বংশ পুরো তালিকাটা করে দিয়েছেন আমাকে। তার সময়কাল, নাম ধাম ছিল, কী করেছেন, কীর্তি সব দিয়েছেন। তখন প্রথমটা করেছিলাম কি, জমিদার বাড়ি বলে উপত্যকার সম্পাদক তাপস মাইতি, রাজবাড়ি জমিদার বাড়ি দুটো খবর, তার একটাতে আমি জমিদার বাড়িটা লিখেছিলাম ওদের। 10 কপি বই কিনে নিয়েছিলাম। 10 কপি বই কী করবেন বলে, আরে আমার এরকম ঐতিহ্যপূর্ণ একটা অতীত আছে, আমার বংশের গরিমা আছে, গৌরব আছে, এটা লোকে জানে না, এখানে জানে না লোক। আমি বই বিলি করব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবো, তবে জানো আমি এরকম একটা ফ্যামিলির সন্তান হয়। ওই ফ্যামিলির সম্পর্কে বলি এবার তাহলে। কোতাইগড়ের নাম আমরা অনেকেই জানি, কিন্তু নারায়ণগড়ের নাম অনেকেই জানেন। নারায়ণগড়ের একজন রাজা ছিলেন, খুব ভালো বৈদ্য, বিশেষ করে প্রসূতির প্রসবকালীন কাজে তিনি খুব দক্ষ ছিলেন। মানে নারায়ণগড় রাজার বৈদ্য না, নারায়ণগড়ের রাজা তিনি বৈদ্য ছিলেন, মানে কবিরাজি এই চিকিৎসাটা জানতেন তিনি। আচ্ছা, নারায়ণগড় রাজা নিজে স্বয়ং, আবার তিনি বৈদ্য। হ্যাঁ, শাস্ত্রটা তো জানা ছিল। আচ্ছা, ও নিজের কুলদেবী ব্রহ্মাণী দেবী। এই নারায়ণগড় ঢুকার আগেই ছোট্ট একটা রাস্তা ঢুকে গেছে, বড় একখানা পুকুর একদম বাস রাস্তার গায়ে আছে। তার আগেই একটা সরু রাস্তা পূর্ব দিকে ঢুকে, ওইখানে গেলে ব্রহ্মা কুলদেবীর মন্দির নারায়ণগড়ের। নারায়ণগড় রাজবাড়ির সঙ্গে নেই, এটা দূরে আছে, এবং মাটির মন্দির, খড়ের ছাউনি। নারায়ণগড় দোর্দণ্ড প্রতাপ রাজা, যে একবার আপনি একটা লিখেছেন না মারি সুলতান, মারি সুলতান কে? নারায়ণগড়ের রাজা, খেতাব পেয়েছিল দিল্লি সরকার, দিল্লির নবাব সম্রাটের কাছ থেকে। সম্রাটের নামটা ভুলে যাচ্ছি, শাহজাহান পাজান কেউ হবেন, ওই নামটা পেয়ে যাব। তিনি যাচ্ছিলেন কলিঙ্গ অভিযানে, সৈন্যবাহিনী নিয়ে। নারায়ণগড়ে যে রাজ্যটা, জমিদার বাড়িটা, সেটা হচ্ছে ওই কেলেঘাই নদীর কূলে। কেলেঘাই নদীকে অশ্বক্ষুরাকৃতি করে বাঁক ছিল, বাঁকের ভিতরে, আর বাকি যে ফাঁকা এসে ঘুরে এই ফাঁকাটা, এই জায়গায় নালা কেটে ওইখানে একটা গেট তৈরি করে, স্লুইস গেটের মতো গেট করে দিয়েছিল। প্রয়োজন হলে এটা খুলে রাখবে, প্রয়োজন হলে বন্ধ করবে। রাস্তা এতে যাওয়ার সময়, পুরী যাওয়ার সময় ওই গেটটা যদি আটকে দেওয়া হয় তাহলে পথ বন্ধ হয়ে যেত। একবার যখন সম্রাট যাচ্ছে, সম্রাটের বাহিনী যাচ্ছে, এত ধৃষ্টতা নারায়ণগড়ের রাজার, রাজা মানে জমিদার, সে রাজা তো জমিদার, পরে রাজা খেতাব দেওয়া হয়েছে তাকে। সে করলো কি, গেটটা বন্ধ করে দিল। মন্ত্রী সেনাপতি তো পায়ে পড়ে গেছে রাজার, এসে করছেন কি, সঙ্গে সর্বনাশ হয়ে ধ্বংস হয়ে যাবে, তাহলে চুপ করে থাকো, বন্ধ করে দিল। 2.5 দিন সম্রাট তার বাহিনী নিয়ে আটকে ছিল। 2.5 দিন পরে সম্রাটও মানে হয়ে ক্রুদ্ধ হয়ে কিছু করেনি, এরকম ঘিরে দিয়েছে। স্থানীয় একজন ভূম্যধিকারী এটা তিনি দেখেছেন, বসছিলেন, কি হয় দেখি, নবাবকে সম্রাটকে এসে
অভিবাদন করবে, করে ক্ষমা প্রার্থনা করবে, করে জিজ্ঞেস করলেন সম্রাট তুমি এটা কেন করেছো? না হুজুর আমি দেখাতে চেয়েছিলাম চাইলে আমরাও কি করে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমার রাজ্যকে রক্ষা করবার এই ব্যবস্থাগুলো সামরিক ব্যবস্থাটা করতে পারি। আচ্ছা, বলছে মানে বলে আপনাকে আমি আটকে দিয়েছি, ভারত সম্রাটের চেয়ে বৃহস্পতি এর এত ভিতরে আর কে হবে? প্রমাণ করতে পেরেছি আপনার কাছে আমি যেটা আমি পারি। খুলে দিয়ে ক্ষমা টমা চেয়ে তাকে যাওয়ার রাস্তা করে দিল। তাকে বলা হলো মার ই সুলতান, মার মানে রাস্তা, উর্দু ভাষায় মার মানে রাস্তা, মার ই সুলতান, সুলতান অফ রাস্তা, তুমি পথের সম্রাট। আমি দিল্লির সম্রাট, তুমি কিন্তু পথের তুমি পথের সম্রাট। আচ্ছা, বলে ওকে বিশাল জমিদারি আরও দেওয়া হয়, আরও দেওয়া হয় যে রাজা খেতাব দেওয়া হয়, আর দেওয়া হয় যে তোমার যে আছে না এটা ও না এটা অন্য গল্প দিয়ে তিনি চলে যান। এইবার ওই যে একদিন নারায়ণগড়ের রাজা স্বপ্নে দেখলেন দেবী বলছেন যে অবিলম্বে তুমি পুরী রওনা হও, পুরীর রাজা স্ত্রী আসন্ন প্রসব হচ্ছে না, জীবন সংকট। আচ্ছা, ও সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে হাজির হয়েছে, দিয়ে মানে সুস্থ প্রসব করিয়েছিলেন। পুরীর রাজা তো সবাই মানে স্থানীয় যা চিকিৎসক বৈদ্য টৈদ্য ছিল সবাই হাল পারেনি, ফেল করে গিয়েছিল, উনি সেটা করিয়েছিলেন। দিতে রাজা খুব সন্তুষ্ট হয়ে ওকে মানে আরও সম্পত্তি দেয়। ওকে একটা দিয়েছিল যে তোমার যে মন্দির আছে দেবীর মন্দির আমরা জানি ওই পথের কাছেই আছে, দেবীর মন্দিরে পুজো দিয়ে বেরোবার সময় তুমি তাকে একটা দেবে, তখন মানে টোকেনের মতো জিনিস দেবে, সেইটা এসে যে দেখাবে সেই পুরীর মন্দিরে ঢুকতে পারবে, নাহলে কাউকে ঢুকতে, বেঙ্গল থেকে কেউ তোমার দেবীকে পুজো মানে তোমার দেবী স্বপ্নাদেশ দিয়ে তোমাকে পাঠিয়েছে, আমার স্ত্রী বংশ রক্ষা করেছে তুমি, ওই দেবীর টোকন পূজা দেওয়ার টোকন ছাড়া আমার পুরীর মন্দিরে কেউ ঢুকবে না, এই সম্মানটা ওকে দিয়েছিল। দেখে এই কোতাইগড় বলতে কি ওইটাই গেলাম কেন, কোতাইগড়ের একজন রাজা যখন মারা যাচ্ছেন তার 4 জন পুত্র ছিল। আগের দিনে রাজা বা জমিদারদের পরবর্তী উত্তরাধিকারী কে হবে তার একটা রীতি ছিল, রীতিটা হচ্ছে জ্যেষ্ঠাধিকার, যে বড় পুত্র একাধিক পুত্র হলে জ্যেষ্ঠই অধিকারী হবে, সিংহাসনের অধিকারী, বাকিদেরকে সে মাসোহারা দেবে, অ্যালাউন্সের উপরে ভাতার উপরে তার জীবনযাপন করতে হবে। একজন রাজা নারায়ণগড়ে মারা যাচ্ছেন, 4 জন সন্তান তার, আর রইল রাজ্যের বড় ছেলে হবে, বড় ছেলেকে ডেকে বললো যে দেখো আমার এই যা তুমি দেখছো এটা ছাড়া কিছু গুপ্ত সম্পদ আছে আমার। বলছে কি আছে? না 3 ঘোড়া সোনার মোহর আছে, এটা আমার নয়, বাবার নয়, মানে এর কি বলে তোমার পিতামহের নয়, প্রপিতামহের পূর্বপুরুষ থেকে চলে আসছে, এইটা তোমাদের মানে একটা সক্ষমতা রইল, আর্থিক সঙ্গতি রইল আর কি তোমার। বলে তিনি মারা যান। বড় ছেলে করলো কি 3 ভাইকে ডাকলো, দেখে বললো ভাই দেখ বাবা এইটা বলে গেছে। বলছে 3 ঘোড়া আছে? বলছে হ্যাঁ। বাবা কি বলো? বলছে দেখো পূর্বপুরুষ থেকে চলে আসছে, হঠাৎ কোনো সংকট হলে এইটা আমাদের আর্থিক সঙ্গতি, শক্তির স্বরূপ, এটা কি ঠিক? জিজ্ঞেস করি। ভাইরা বলে মানে? বলে তাহলে কেউ ভোগ করেনি, রই যাচ্ছে রই যাচ্ছে রই যাচ্ছে, আমি খালি ওকে পাহারা দিতে থাকবো, পরম্পরা অনুসারে এতদিন পাহারা দিতে থাকবো। বলছি তুমি কি বলছো? বলে ভোগ করি, নিয়ে আমি সামরিক ব্যয় করতে পারি, আমি বিলাসিতা করতে পারি, আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারি। সব কোন বড় ভাই বলছে আর সেই তো রাজা হবে, না দিলেও কি হবে, সেই নিয়ে নেবে, সে ভোগ করে নেবে। রাজি হয়ে গেল। আর ঠিক আছে সব ঢেলে ফেলো, বের করে ঢেলে ফেলা হলো। বলে কোণে কোণে 2 ভাগ করো, সমান 2 ভাগ করলো, করে বললো একটা থেকে একটা তুলে, ধরো 100টা ছিল ধরলাম, একটা হলো 49, একটা হলো 51। বলে 51টা আমি নিলাম কারণ আমি বড়, আমার সম্মানের জন্য আমি একটা বেশি নিলাম, এবার এই 49টা তোমরা ভাগ করে নাও। বড় চলে গেল। মেজে বললো ভাই তাহলে আমি বড়, এবার ভাগ করে 24 আর 25 হয়ে যাচ্ছে, আমাকে তুলতে হচ্ছে না, 25টা আমি বড়, 3 জনের মধ্যে আমি নিলাম, চলে গেলাম, 24টা রইল। 24টা ভাগ হবে, 12 হলো। সেজে বলছে তাহলে ভাই আমি একটা তুলে নিই। বলছি তুমি দাঁড়াও। ছোট ভাই বলছে তুমি দাঁড়াও, তুমি তুলবে না। ও নিজেকে একটি তুললো, তুলে 12টাকে বাকি যে 11টা রইলো ঠেলে দিল ওর দিকে। ওর কি হলো 12 আর 11 23 হয়ে গেল। বলছে এটা কি হলো? বলছে 23টা তুমি নাও। মেজদা যা নিয়ে গেছে
25টা নিয়েছে, 2টা কম হলো, সে তার সম্মান রয়েছে, তুমি তার থেকে কম পেয়েছো, আমি একটাই নেব। বলছে কেন? বলে মায়ের পেটে জন্মেছিলাম 4 জন, খেলাধুলা করেছি 4 জন, মা বাবা দুজনের স্নেহ ভালোবাসা প্রীতি যা কিছু উপদেশ পরামর্শ সমান করে পাইনি? বড়কে বেশি দিয়েছিল, তারপরে মেজেকে দিয়েছিল, তারপরে সে যা পড়েছিল আমাকে দিয়েছিল না, সবাই সার ভাগ করে নিয়েছিল। কিন্তু তোমরা 3 জন আমার চেয়ে বড়, তোমাদের সম্মান রক্ষার জন্য আমি কোনো প্রতিবাদ করিনি, তোমরা দেখে আমি কিচ্ছু বলিনি। এইবারে আমার প্রশ্ন হচ্ছে যে আমি তোমার সঙ্গে আমার পার্থক্যটা মানব না, তুমি পুরোটাই নাও, আমি একটা নিলাম, আমি না নিয়েই চলে যাবো এখান থেকে, কিন্তু বাকি 3 জনের অসম্মান অমর্যাদা হয়ে যাবে। মায়ের পেটের সন্তান তোমরা, তোমাদের আমি জ্ঞান থাকতে করবো না, আমি করবো না, শুধু তোমার 3 জনকে সম্মান দেখাবার জন্য আমি একটা মুদ্রা নিলাম, ওগুলো নিলাম না, এবং এই নারায়ণগড় রাজবংশে আমি আর থাকবো না। কি করবি? ওই একটাই ভরসা করলাম, আমি বেরিয়ে যাবো। বেরিয়ে এসে এই মুর্শিদাবাদের নবাব দরবারে চলে যায়, যে টোটালটা বলে নবাবের খুব পছন্দ হয়, বলে খুব উঁচু পদে কাজ দিচ্ছি, তুমি এখানে থেকে। বলে না, আমি জমিদারের বাড়ির ছেলে, কারো কাজ করবো, কারো অধীনে কাজ করবো। বলে তার বলে আপনি আমাকে একটা গ্রাম দিয়ে দিন, যে কোনো জায়গায়, বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় একটা গ্রাম দিন, আমি একটা গ্রামে জমিদার হব, কিন্তু আমার উপরে কেউ থাকবে না, আর নারায়ণগড়ের সঙ্গে আমার সম্পর্কই থাকবে না। কয়েকটা মৌজা দিয়ে দিল ওকে, এসে ওখানে সোজা চলে গেল ময়ূরভঞ্জ। এ পাশটা ময়ূরভঞ্জের রাজ্য, ময়ূরভঞ্জ জায়গায় একই কথা বললো, তিনি আর চাকরির কথা বলেন, বলছে ভালো লেগেছে, এত দিল হয়েছে, তা পুরুষ এই মানে উচ্চাকাঙ্ক্ষী পুরুষ, সে অনেকগুলো মৌজা দিল, দিয়ে এসে ওই কোথায় গড়ে ওই বাসরাস মহগ্রামপুর থেকে 2-3 কিলোমিটার ঢুকে গেলে বিশাল গড়খাই ঘিরল, দুপ্রস্থ গড়খাই ঘিরল, ঘিরে তার মধ্যে বাড়ি করলো। বাড়িতে ঢুকার একটা মেন গেট, এখনো যদি কেউ যাও ওই রাস্তায় কোনো টেকার চলে, বাসও চলে 2-1টা, সেই মানে সবং টবং থেকে যারা এগরা যায় তারা ওই রাস্তায় চলে, ট্রেকার চলে, প্রচুর টোটো চলে। বাজারে নেমে যখন স্টপে দেবে নেমে বলে বাম দিকে এই 2-3টে দোকানের পরে পুরানো প্রাচীন গেটটা আছে, ভিতরে ঢুকে গেলে মানে গড়খাই ঘেরা, গড়খাই ঢুকলেই করা গেটটা করা আছে। ভিতরে ভাঙা জঙ্গল হয়ে গেছে, প্রথমে ঢুকলে রাজমঞ্চ, ভাঙা শিব মন্দির, ভিতরে একটা মন্দির ছিল, কুলদেবতার মন্দির ছিল, সেই মন্দিরটা উচ্চতায় এত ছিল, তার চূড়ায় কখনো পতাকা লাগাতে উঠলে খড়গপুর মেদিনীপুর শহর দেখা যেত, এত উচ্চ মন্দির ছিল। মানে এই উড়িষ্যার দাঁতনের বর্ডার থেকে এই পর্যন্ত এত উচ্চ মন্দির কোথাও ছিল না যে এত দূরে শহর দেখা যাবে। যাকে এই মন্দির ওরা যখন চলে এসছে কুলদেবতাকে নিয়ে, এই যে অলিগঞ্জ স্কুলের কাছে বাড়িতে রেখে দেওয়া হয়েছে, সে মন্দির টন্দির ভেঙে গেছে। কিন্তু রাজবংশ কীরকম, ওই যখন ওখানে আছি তখন আগে শুনি না আমরা আমার দেবদেবীর পূজায় ডাকের সাজ ব্যবহার করতো, বিশেষ করে দেবীদের পূজা অলঙ্কারের জন্য ডাকের সাজ ব্যবহার করা হতো। উনি ওখানে এসে যখন জমিদারিটা প্রতিষ্ঠা করলেন, দুর্গা পূজার ব্যবস্থা করেছিলেন, জার্মানি থেকে ডাকের সাজ নিয়ে আসতেন প্রতি বছর। এখন যখন ইংরেজ আমলে বিদেশি বর্জন আন্দোলন শুরু হলো, তো ওখানেও কংগ্রেসিরা আছে, তারা গিয়ে ধরে পড়লো জমিদারকে, যে জমিদারবাবু, পালবাবু, এই বছরে ডাকের সাজটা আপনি আর ব্যবহার করবেন না। সেটা সব শুনেছে, বলছে কেন না, আমার গোটা রাজ্য পার্টি বাংলার কংগ্রেস তো আমার জানি যে বিদেশি বর্জন, তা আপনি করলে আমরা মুখ দেখাবো কী করে, আমরা পারিনি এখানটায়। বলছে আমি বা দেবীকে মুখ দেখাবো কী করে আমার মাকে, বরাবর মাকে আমি যা দিয়ে সাজিয়ে এসেছি, আপনার দলের আন্দোলনের জন্য মাকে সাজাতে পারবো না, আপনি আপনার বাড়ির মাকে সাজাবেন না? বলে সাজাবো, বিদেশি জিনিস দিয়ে নয়। বলছে আমি আমার মায়ের অঙ্গহানি করতে পারবো না, কিছুতেই রাজি করার অঙ্গহানি থাকে। বলে দেখুন 3 দিন বাদ, তখন 3 দিন বাদের পুজো, আমার দেবী প্রতিমা তৈরি শেষ হয়ে গেছে প্রায়, আমার ঘোড়ার গাড়ি দমদম গিয়ে আটকে আছে, প্লেনে আসবে, আমি ওখান থেকে ঘোড়ার গাড়ি করে মায়ের সাজ প্রতি বছর আনি, এবছর আনতে আমার লোক চলে গেছে, আমার নায়েব চলে গেছে সেখানে কর্মচারীদের নিয়ে। বলছে তাহলে আসুক, এই যে গেটটা দিয়ে আপনার গাড়িটা ঢুকবে, আমরা শুয়ে গেলাম, আমাদের ছাতির উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিতে হবে আপনাকে, মা কি রক্তপাত চাইবেন? থমকে গেল ভদ্রলোক, এরা মরিয়া সেও মরিয়া, দিয়ে আগের দিন বলে দিল পুরোহিতকে পুজো হবে না, মায়ের পুজো আমি অঙ্গহানি করে পুজো করবো না।
আর যে বাস্তুতে মায়ের পুজো রদ হয়ে যাবে সে বাস্তুতে আমি বাস করবো না। বুঝতে পারলো? কি করবেন? আমি চলে যাবো, আমি একবার নারায়ণগড় ছেড়ে চলে এসেছি, আমরা আবার চলে যাবো। কোথায় যাবে? তখন মেদিনীপুর অনেক ফ্লারিশ হয়ে গেছে ইংরেজ শাসনে। মেদিনীপুর চলে যাবো। মেদিনীপুরের মল্লিক চকে একটা রাস্তা সোজা বড়বাজার উঠে পড়ছে, একটা রাস্তা বাম দিকে শিব মন্দিরগুলোর গা দিয়ে মানিকপুরের ভিতর দিয়ে হলি সিনেমা চক হয়ে জগন্নাথ মন্দিরে উঠে নতুন বাজারে উঠেছে। এই রাস্তায় খানিকটা গেলেই মানিকপুরের ভিতরে রাস্তার একটা বাঁক আছে, ওখানে ছোট্ট একটা কুমোরপাড়া ওখানেও আছে। ওইখানে রাস্তাটা বাঁকার আগেই ডান দিকে দেখবেন একটা বিশাল দোতলা প্রাসাদ, উপরে এরকম বড় বড় অক্ষর সিমেন্ট দিয়ে কংগ্রেস ভবন বলে লেখা। ওই বাড়িতে বাস করতেন জমিদারবাবু। ওই বাড়িতে মেদিনীপুরের ওই বাড়ি উঠে গেল, ওইখানে বাড়ি করলো, ঘোড়াশাল করলো, হাতি, ওই ভেতরেই ঘোড়াশাল আছে, এখনো সে বাড়িটা আছে। বাড়িটার সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত এই কারণে, কারণ আমরা কলেজে পড়ার সময় তখন মূলত মানে ছাত্র রাজনীতির সঙ্গে যেগুলো ছিল এসএফআই এবং সিপির কার্যালয় কিন্তু ওখানে ছিল, এবং ওখানে বহু ছেলে মেয়ে যারা কিনা কংগ্রেস সেই ছেলে মেয়ে, তারা ওখানে মানে দুস্থ ছেলে মেয়েদেরকে ঠিক একদম। সেই বাড়িতে জমিদার বাবুর কাছে একদিন মেদিনীপুর শহরের কংগ্রেস নেতৃত্ব 8-10 জন দল বেঁধে গিয়ে হাজির হয়। একটা আবেদন নিয়ে এসেছি। আবেদন কি আবেদন? না দেখুন, গোটা বাংলায় কেন ভারতেও মেদিনীপুর শহরের নাম হয়েছে কংগ্রেসের আন্দোলনে, স্বদেশী আন্দোলনে, বিশেষ করে সহিংস আন্দোলনের জন্য বেশি নাম হয়েছে। ক্ষুদিরাম টুদিরাম হয়েছে, প্রচণ্ড নাম হয়েছিল কংগ্রেসের। আমাদের একটা অসুবিধা আছে। কী অসুবিধা আপনাদের? না, আমাদের বসার কোনো ঘর নেই, দপ্তর নেই, আমাদের কোনো দপ্তর নেই আমাদের। বলছে তাই? বলছে হ্যাঁ, যারা আসেন রাজ্য নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব, নেতাজি আসছেন, আসছেন কি বলে তোমার সরোজিনী নাইডু আসছেন, গান্ধীজি আসছেন, আমাদের বসতে দিতে পারি না। আজ এর বাড়িতে বসি, কাল ওই বাড়িতে বসি। মিদনাপুর জেলা আদালতে একজন ছিলেন, বয়স্ক উকিলবাবু ছিলেন, বিজেপি করতেন গো, তার বাড়ি ছিল বক্সিবাজারে। বক্সিবাজারে তার বাড়িতে বসতো কখনো কখনো, এই বাড়িতে, এরকম জমিদার বাড়িগুলোতে বসতো। কিন্তু আমাদের নিজেদের ভবন বলে কিছু নেই। ওরা এলে বৈঠক করতে গেলাম, কিন্তু আমরা নিজেরা বসে যে দৈনন্দিন আলোচনা কাজকর্ম করবো সেই নেই। আমাকে কি বলছেন? আপনি একটা ব্যবস্থা করে দেন যাতে আমাদের একটা দপ্তর করতে পারি। আমরা শুনে বলো, আপনারা যান, আমি দেখছি। কোন জমিদার? যে জমিদার কংগ্রেসের তাড়া খেয়ে ছেড়ে চলেছে, ভিটে ঠাকুর তুলে আনতে হয়েছে তাকে, মন্দিরগুলো ফেলে দিয়ে আসতে হয়েছে। সে করলো কি, সঙ্গে সঙ্গে এই রাজনারায়ণ বসু পাঠাগার আছে, সেই পাঠাগারের পিছনে একটা পুকুর আছে, কেল্লা পুকুর, মানে আমাদের যে মোগল আমলের যে ফোর্ট ছিল, কেল্লা ছিল, তার সিপাহীদের জলের জন্য এটা খোঁড়া ছিল। কেল্লা পুকুরটির ঠিক পূর্ব পরে একটা তিনতলা একটা বাড়ি করে ফেললেন, রঙিন বাড়ি, সরু লম্বা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাড়ি করলেন। বাড়ি করে ওইখানে উঠে চলে এলেন, দিয়ে কংগ্রেসে ডেকে বলেন, যে বাড়িতে বসে আপনি একটা বসার ব্যবস্থার কথা আবেদন করেছিলেন, সেই বাড়িটা আপনাকে দিয়ে গেলাম আমি। তার উপরেই কংগ্রেস ভবন বলে লিখে দেওয়া হলো। ওরা চলে এলো এইখানে। এই হচ্ছে জমিদার বাড়ি, এই হচ্ছে জমিদারের মানসিকতা। জমিদার মানেই অত্যাচারী ছিলেন, নৃশংস ছিলেন, দুরাচারী ছিলেন, সবসময় তা নয়, মানসিকতাও ছিল তাদের। মানে আমি এইটা বলছি কারণ এই পরিবারগুলোর ইতিহাসটা আমি জানতে পারছি। মানে সাধারণীকরণ যে একটা মানে একটা যে ব্যালেন্স করার, যে আমরা সব কিছুকে একটা জেনারেলাইজ করে দেওয়ার একটা যে ঘটনা, এটা কিন্তু নয়। আপনি কিছু না, আপনি ঘাটাল মহকুমায় যদি গ্রামগুলো ঘুরেন তাহলে জমিদারদের ভূমিকা, বিশেষ করে শোভা সিংহের মতো একটা লোক, আমি এটা জিজ্ঞেস করবো বলে শোভা সিংহের, যাই হোক, হ্যাঁ, জমিদারদের ভূমিকার কথা উচ্চারণ করতে গেলে শোভা সিংহের নাম বলতেই হবে। খুব নৃশংস মানুষ ছিলেন। ওর বাবা পশ্চিম ভারত থেকে এসেছিলেন ব্যবসা করতে দাসপুর এলাকায়, সেখানে থাকলেন, মহাজনী করলেন, ব্যবসা থেকে কিছু অর্থ হলো, ছোট্ট একটা জমিদারি করেছিলেন। একবার ঋণের দায়ে ওই জমিদারি অন্য লোককে ছেড়ে উচ্ছেদ হয়ে যায়। ওর ছেলে সেইটা আবার নিজে অর্থবান হয়ে, আমি নামগুলো মনে করতে পারছি না, আছে বলে দেবো,
সে জমিদারি আবার ফেরত নেয়। তার ছেলে ছিল শোভা সিংহ আর দুর্জন সিংহ, দুই ছেলে। শোভা বড়, প্রচণ্ড সাহসী, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী, হ্যাঁ, প্রচণ্ড আর কি যত সৎ গুণাবলী থাকা উচিত একটা মানুষের তা ছিল। কিন্তু আবার অসৎ গুণেও কম ছিলেন না তিনি। তিনি হঠাৎ করে আক্রমণ করে চেতুয়া এবং বর্দা হচ্ছে ঘাটালের দুটো বড় পরগনা। উনি আগে ওর বাবা ঠাকুরদার সাথে চেতুয়া পরগনায়, সেই গোটা পরগনাটাকে দখল করে নেয়। ক্ষমতা হতে সে গিয়ে বর্দা পরগনাটাকে দখল করে নেয়, দিয়ে চেতুয়া থেকে উঠে গিয়ে এই কী বলে তোমার বর্দা পরগনায় বর্দা গড় বলে একটা করলো। গড়ের ভিতরে বিশাল বাড়ি টাড়ি করেছিল, সেগুলো চিহ্ন অবশিষ্ট আছে। খালি মন্দিরটা আছে, কি যেন বন্দে ওদের মন্দিরটা, বিশালাক্ষী মন্দির, যেটা ঘাটাল রাস্তার চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার পথে পুরানো মন্দির ভেঙে নতুন আধুনিক মন্দির করে ফেলা হয়েছে, বিশাল তার নামটা। এই শোভা সিংহ করেছিল কি, অনেকটা যখন জমিদারি হয়ে গেল, জমিদারি পরিচালনা করবে কি করে, একজন পত্তনিদার নিয়োগ করেছিল। সে ছিল দাসপুর গ্রামের অধিবাসী, ওর কর্মচারী, উঁচু পদের কর্মচারী। তাকে জমি দিল, দিয়ে বলে তুমি ছোট জমিদারি করো। কারণ ওই মানুষটার অনেক সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল, শোভা দেখে চলেছে, এটা দেখে ওকে জমিদারি পত্তনিদার করলো। দিয়ে দুজনে মিলে শোভা সিংহের ওই যে পত্তনিদার হলো বঙ্গরাম চৌধুরী। আচ্ছা, তার চাহিদা ছিল গ্রামীণ যে হস্তশিল্প এইটা বিকশিত করা হোক, তাহলে গ্রামীণ অর্থনীতিতে সমৃদ্ধ হবে, পুষ্ট হবে। বাঁশের কাজ হতো, সোলার কাজ হতো, লোহার কাজ হতো, জরির কাজ হতো। আর তখন শুরু হচ্ছে রেশম উৎপাদনের কাজটা, নীল চাষ হতো। এই নীল না, কি বলে না, রেশম 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 তো চাষ হতো। হ্যাঁ, নীল চাষটা ইংরেজ আসার পরে হয়েছে ওই লোকে। এই ও চাইছিল এইটা বুঝতে পারছিল শোভা সিংহ রাজা হয়ে। ওকে পত্তনিদারি জমিদারি দিয়ে দুজনে চেষ্টা করলো এটাকে কি করে বিকশিত করা যায়। সঙ্গে সঙ্গে ওরা করলো কি, এই জিনিসগুলো বিক্রি হবে কোথায়, যদি বাইরে না যে বেরোতে পারে, এই জিনিসের স্থানীয় মানুষের হাতে কী পয়সা দিয়ে তারা ক্রয় করবে। বাজার তৈরি করলো, বড় বাজার হবে, সেখানে পাইকাররা আসবে, তারা কিনে নিয়ে যাবে, বাইরে যাবে কি করে, তারা রাস্তাঘাট চাই। ক্যানেলগুলো সংস্কার করলো, যে গিয়ে রূপনারায়ণ নদীতে পড়ে যাবে নৌকা যোগে, রাস্তা করে দিল। সে আবার ওই যে সোজা পাঁচকড়ার দিকে এসে যে কটক রোড আছে আগের দিনের, কলকাতা থেকে কটক যাওয়ার রাস্তা, সেই রাস্তার সঙ্গে যোগ করে দিল। এই রাস্তাঘাট এবং জলপথ, এই দুটা সংস্কার করেছিলেন। কে নতুন নতুন বাজার পত্তন করে, যে বাজারগুলো ছিল তাকে বড় করলো, নতুন বাজার পত্তন করেছিল। শোভা সিংহের প্রথম যে রানী ছিলেন তার নামে এই ঘাটাল থেকে চন্দ্রকোনা যাওয়ার পথেই ওই বর্দাগড় পেরিয়ে গেলে রানীর বাজার বলে একটা গ্রাম হয়ে গেছে, সেখানে একটা বাজার তৈরি করেছিলেন রানীর বাজার। প্রিয়তমা রানী তার নামে একটা বাজার করে দিয়েছিলেন। এই যে কাজগুলো যিনি করেছেন, তিনি নিজে বিশালাক্ষী মন্দির ছাড়া অন্য কোনো মন্দিরে তার অবদান আছে জানা যায়নি। কিন্তু নৃশংসও ছিলেন। নৃশংস মানে অমানুষের মতো নৃশংসতা তার। তিনটা ঘটনা বলবো আপনাকে আমি। এক হলো, একদিন ঘোড়ায় চড়ে মহল দেখতে যাচ্ছিলেন, ক্ষীরপাইয়ের কাছে যদুপুর বলে একটা গ্রাম, ক্ষীরপাই নয়, বীরসিংহ আর খড়ার এই দুটোর মাঝে যদুপুর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে যাওয়ার সময় দেখলাম স্নানের সময় পুকুরে একটি যুবতী নারী সুন্দরী স্নান করছে। গ্রামের দিকের পুকুরও কেউ অত দৃষ্টিভঙ্গি খারাপ ছিল না মানুষের, পুকুরে মানুষ মেয়েরাই স্নান, সবাই তখন সিক্ত বসানো সুন্দরী যুবতী ঘোড়া দাঁড় করে দিয়েছে, দিয়ে পুকুর ঘাটে নেমে মেয়েকে ধরে টানতে আরম্ভ করেছে। মেয়ে কোনো হাত ছাড়িয়ে পুকুরে ঝাঁপ দিয়ে সরে গেছে, পারেনি, অক্ষম হয়ে ঘুরে। এটা গ্রামের লোক, যেমন ঘোড়া, রাজার ঘোড়া যাচ্ছিল জানি, সব গ্রামের লোক দেখেছে, ভয়ে কিছু বলবে না, জেনে গেছে, গ্রামের লোক জেনে গেছে। তিনি ছিলেন একজন কবির স্ত্রী। যারা আপনারা যান কি বলে আপনার কর্ণগড় মন্দির, কর্ণগড় মন্দিরের এখন তো অনেক কিছু করেছে, লোক তো প্রসাদ খাওয়াবার জন্য হল করে ফেলেছে। হলের ওপাশে একটা দরজা আছে পূর্ব দিকে, বেরিয়ে পড়ে ছোট্ট একটা স্মৃতি মন্দির করা আছে। কবি রামেশ্বর ভট্টাচার্য, যিনি আমার একে লিখেছিলেন, শিবায়ন লিখেছিলেন। ওই যে মহিলা স্নান করছিলেন তিনি ছিলেন রামেশ্বরের স্ত্রী। আচ্ছা, রামেশ্বর মানে খুবই কি ব্রাহ্মণ বলো, তার উপাস মেয়ে খুঁজে পাবো না আমি,
শুনেছে যে রাজা তার স্ত্রীকে স্পর্শ করেছে, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। পঞ্চমুণ্ডির আসনে তপস্যা করতেন তিনি। পঞ্চমুণ্ডির আসনে বসে গেলেন যে ওর মৃত্যু কামনা করছি আমি, রাজা না মরা পর্যন্ত এখান থেকে আমি উঠবো না। হ্যাঁ, এইটা তার স্ত্রী জেনে গেল যে স্বামী বসে গেছে রাজার এতে, সর্বনাশ। একজন ব্রাহ্মণ হয়ে নরহত্যার এতে পড়বে, হত্যার দায় চেপে যাবে। সে ছুটতে 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 তার কোথায় গেল, তার ও নিজের তার যে গুরুদেব ছিল তার কাছে গেছে যে আপনি বাঁচান আমাকে, আমার স্বামী এরকম হয়ে যাবে। এইটা আবার স্বামী রাজা জেনে গেছে, মানে কর্মচারীরা বলে দিয়েছে রানীমা বেরিয়ে গেছিল। কোথায় না, আপনি যাতে এখান থেকে উঠেন তার জন্য গুরুদেবের কাছে গেছে। একটা রাজার প্রাণ ভিক্ষা চাইতে আমার স্ত্রী চলে, ও না সরি এই রাজার, সরি আমি একদম উল্টো দিয়েছি। শোভা সিংহের স্ত্রী দৌড়ে এসছে। শোভা সিংহের স্ত্রী জেনে গেছে যে তার স্বামীর মৃত্যু কামনা করে পণ্ডিত, ওই মহিলার স্বামী, সে পঞ্চমুণ্ডি আসনে বসছে, যজ্ঞ শুরু করে দিয়েছে। সে প্রাণ ভেবে নিয়েছে ওই ব্রাহ্মণ যদি করে আমার স্বামী মরলেই, ও বাঁচবে না। সে স্বামীকে বাঁচাবার জন্য এসে পায়ে পড়ে গেছে, বলছে বাবা আমি আপনার কন্যা, আপনি চাইবেন আমি বিধবা হয়ে যাবো, নানান কথা বলে আপনি নিবৃত্ত হন। এই সংবাদটা রাজার কানে গেছে যে রানীমা এরকম বেরিয়ে গেছে। কোথায় গেছে? ব্রাহ্মণের বাড়ি গেছে, তাকে যজ্ঞ থেকে উঠাতে। বলে একটা ভিখারি ব্রাহ্মণের কাছে গেছে আমার রানী, কোতোয়াল কেটে গেছে, এইখানে দাঁড়া, দরজায় দাঁড়া। রানী ঢুকবে, ঘরে যেন এক পা দিতে না পারে, তুলে নিয়ে যাবি, খুন করবি, রক্তটা এনে আমাকে দেখাবে একটা মালসাই করে। মানে রানীকে না, রানীকে, রানীকে রাজার অমর্যাদা করে তুমি চলে গেছো। আমি ছোট, ওই বুড়ো একটা গ্রামের ব্রাহ্মণ, সে বড় তোমার কাছে, সে আমার তার কাছে প্রাণ ভিক্ষা। জল্লাদ মানে কি যেন, কি বলো, কি নাম বললাম, শীত কোতোয়াল, সে তো ভয়ে মরে যায়। রানীমাকে কি করে কাটবো আমি, সে তো এই কাজে গেছে, আমার না কাটলে আমাকেও কাটবে। কোতোয়াল ওকে রাস্তায় ধরে, রানীকে ধরে বলে যে মা, পুরো ঘন বলে এখান থেকে পালান আপনি। বলছে আমি পালালাম, তুই বাঁচবি কি করে? বলছে আমি ব্যবস্থা করে দেবো, আপনি চলুন আমার সঙ্গে। তাকে নিয়ে গিয়ে হুগলি নদী পেরিয়ে, অতটা ইংরেজ ফিংরেজ আসেনি, হয়নি, সুতানুটির জঙ্গলে একজন থাকতেন গুরুদেব, তিনি সাধনা করতেন জঙ্গলের মধ্যে। তার পায়ে নিয়ে গিয়ে জমা দেয়, কি হয়েছে না এই হয়েছে। বলে আমি, বলে কন্যার মতো আপনি একে রাখুন, নাহলে প্রাণ সংশয় হয়ে যাবে। সব শুনে বলছি তুমি কি করো? বলছে বাবা আমি রাস্তার পথে ছাগল ফাগল কিছু একটা কেটে মালসায় রক্ত গিয়ে ধরাবো, নাহলে আমি যেখানে যাবো ও আমাকে কেটে দেবে, এমন ভীষণ ছিল। এইভাবে এই হচ্ছে শোভা সিংহ। শোভা সিংহের সঙ্গে বর্ধমান, শোভা সিংহ খুবই উচ্চাকাঙ্ক্ষী, খুবই সাহসী। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি একটু ক্লিয়ার করে নিই। এই শোভা সিংহ এবং দু ভাই দুর্জন সিংহ, এই দুর্জন সিংহই কি গড়বেতার মানে না 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 না, এই দুর্জন সিংহ ও অন্য দুর্জন সিংহ যে ধরিয়ে দিয়েছিল একে। হ্যাঁ হ্যাঁ না, সে অন্য লোক। আচ্ছা, এদিকেও রঘুনাথ সিংহ বলে অনেক, সিংহ পদবীর অনেক, এরা বাইরে থেকে এইসব সব সিংহ না, এই অন্য লোক। শোভা সিংহ যখন বর্ধমানের রাজা বলেছিল এরকম একটা এলো খুব সম্ভাবনাময় যুবক, এর অনেক প্রতিষ্ঠা হবে, তার নিজের মেয়ের বিয়ে দিবে, কথা বাগদত্তা করা ছিল, বাগদান করা ছিল। যখন খবর গেল যে শোভা সিংহ এরকম তার স্ত্রীকে খুন করবে, একে অন্যের স্ত্রীকে তুলে আনছিল এবং নিজের স্ত্রী এরকম তাকে রক্ষার জন্য গেল, তাকে কোতোয়াল দিয়ে কাটিয়ে দিয়েছে, লোকে যেন কেটে দিয়েছে। তখন রাজার কৃষ্ণরাম তার চৈতন্য হয়েছে, এ তো পাষণ্ড, এর হাতে কন্যাদান করা যাবে না। এইটা যখন আবার শোভা সিংহ জানলো, শোভা সিংহ খেপে গেছে, অপমানিত হয়েছে। হ্যাঁ, সে তখন আক্রমণ করে। শোভা, তার ভাই আর একজন পাঠান সেনাপতি, আমি নামগুলো ভুলেছি, নাম উল্লেখ করে দিতে পারবো, তিনজনে মিলে আক্রমণ, গঙ্গার পাড় ধরে আক্রমণ শুরু করে। দীর্ঘ অনেক ত্রিবেণী না কত দূর পর্যন্ত গঙ্গার দুপার এলাকা দখল করে তারপরে মুর্শিদাবাদ দখল বলে বর্ধমান আক্রমণ করেছিল, রাজাকে হত্যাও করেছিল। হত্যা করে রাজবাড়ি দখল নেয় এবং রাজকন্যার কাছে গিয়েছে বিয়ে করবে বলে। রাজকন্যা দেখি এই আমার পিতৃহন্তা এবং এই দুরাচারী লোক,
সে তাকে ছলে বলে রাত্রিবেলা নিজের কোমরে ছুরি গুঁজে রাখা ছিল। দুরকম গল্প আছে। তাড়া করেছিল ছুরি নিয়ে, কেউ বলে দ্বিতলা থেকে পড়ে গিয়ে ওই হয়ে আহত হয়ে যায়, কেউ বলে না রাজকন্যা নিজেই ওর বুকে ছুরি মেরে দিয়েছিল। আহত অবস্থায় নিচের ঘোড়ায় চেপে ছুটতে ছুটতে বর্দাগড় পালিয়ে আসছিল। একটা গ্রামের নাম বলে রানীর বাজারের খানিকটা দূরে, সেখানে মাঠের মধ্যে, আর পারেনি, পড়ে মারা যায়। এই হচ্ছে, এটা হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা হচ্ছে শোভা সিংহ একবার করবেন, কি বলে, একটা দিঘি খনন। তখন দিঘি খনন করার একটা প্রয়োজনও ছিল, চাহিদা, আকাঙ্ক্ষাও ছিল মানুষদের। সেই সময় শোভা সিংহের দরবারে একজন কর্মচারী জনানন্দ দাস, সে তার নিজের একটা পুকুর খোঁড়াচ্ছিল। কারা ওই ওই জায়গায়, এদিকে যেমন আদিবাসী সম্প্রদায় আছে, এর দিকে কি বলে খেজুরি বা সমুদ্র ধারের দিকে এই কি বলে ওদেরকে, একটা জাতি আছে খুব একটু তৎকালীন শ্রেণী বিভাজনে নিচু জাতি এবং অভাবী, খুব দরিদ্র মানুষ। ওইখানে কোড়ারা ছিল। দাসপুর থানা এলাকায় কোড়া বলে একটা সম্প্রদায়, তারা পুকুরটা খুঁড়ছিল। এরা মূলত কোড়া এবং আরেকটা হচ্ছে ওই ওরা জৈন সরাক, এরা মূলত এরা ওই যে কোনো দিঘি বা এই ধরনের খনন কার্যের সঙ্গে দক্ষ ছিল। যাই হোক, এই জনানন্দের কাজ করছে ওই এলাকার খুব কোড়া শ্রমিকরা। শোভা সিংহ নিজের পুকুর খোঁড়বার জন্য লোককে বলেছে, দেওয়ান লোক লাগিয়ে দেখলো কোড়ারা নাই, একটা পুকুর খোঁড়ায় ব্যস্ত আছে। হ্যাঁ, তো পুকুরটা খোঁড়া শেষ হলে আসবে। কাজ শুরু হচ্ছে না দেখে শোভা সিংহ দেওয়ানকে ধরেছে। কি হলো, পুকুর খোঁড়া হচ্ছে না কেন? না হুজুর, এই কি, আমারই কর্মচারী সে, তার পুকুর খোঁড়ার জন্য আমি লেবার পেলাম না, ধরে আনো ওকে। ধরে এনেছে, কোতোয়াল কেটে দিয়ে কোপ, মাথাটা কেটে আমার সামনে সাজিয়ে দাও। এক কোপে মাথা কেটে তার তামার থালায় করে রাজার সামনে পায়ে সাজিয়ে দিতে হয়েছিল। এটা প্রবাদ আছে যে বলে, কি বলে, যে মারা গেল, যে ঠাকুরের নাম করতে করতে নাকি শেষ সময়টা নাকি কাটামুন্ড নাকি ঠাকুরের নাম করছিল। এগুলো চলে প্রতিবাদ করবে তো। হ্যাঁ, ওই জনানন্দ দাসের তৈরি একটা মন্দির ছিল, মন্দিরের সামনেই দিঘিটা কাটছিল সে। মন্দিরটা গোপীনাথের মন্দির, পরে তাকে অন্য একটি ঠাকুর ঢুকিয়েছে। গোপীনাথের মন্দিরটা 200 বছর পরে যখন জীর্ণ হয়ে যাচ্ছিল, মন্দিরটা কি হবে, সংস্কার করা হবে না ভেঙে দিয়ে একটা নতুন মন্দির করা হবে, তার যা শরীররা জ্ঞাতিরা আলোচনায় বসেছিল। দুটো মত হয়ে যায়, যে কে বলে না পুরানো মন্দিরটা থাক, সংস্কার করে দিই, পুরনো অবয়বটা থাকবে। একদম বলে না, ও কী হবে, ভালো করে সুন্দর করে নিজেরা একটা মন্দির করি, কিন্তু সংস্কার করে মন্দিরটা রাখা হবে, এইটা সিদ্ধান্ত হয়। সেই সময়ে একজন ওই শরিকের মধ্যে একজন বলে, মন্দিরে তো ফলক থাকে, একটা বড় ফলক লাগাবো ওখানে। কি ফলক? শোভা সিংহ ওই ঘটনাটা ঘটিয়েছিল, এটা সবাই জেনে গেছে, দেশ শুদ্ধ লোক জেনে গেছে। গ্রাম্য যে কবিয়ালরা ছিল, কবিয়াল ওইটা থেকে গান বেঁধেছিল, বেঁধে শোভা যতদিন বেঁচে ছিল, বর্ধমানে গিয়ে নিহত না হওয়া পর্যন্ত, সে কিছু বলেনি। পরে সুর দিয়ে গানটা গাইতো, ভিক্ষা করতো। এইটা আরো 2-4 জন শিখে নিয়েছিল। এইটা যে জনানন্দ দাস, যার মন্দির, যার মধ্যে কাটা হয়ে গেল, তার 200 বছর পর, 8-10 পুরুষ পরে লোকেরা শুনেছে গানটা। একজন উদ্যোগী হয়ে গানটা সংগ্রহ করে নিল। সংগ্রহ করে নিয়ে যারা মন্দির বানাচ্ছে তাদের বলে, টোটাল গানটা লিপি তৈরি করো। মন্দিরে দেখবেন যে এটা চালা মন্দির, 8 চালা মন্দির, 3টা দরজার ওঠার পরে, আর ছাউনি চালটা যেখানে বেঁকে নামছে, এই দরজা ঢুকবো মুখ আর ছাউনির চাল, এই মাঝে এই যে বাড়িগুলো, আমার দরজার মাথায় একটু 4 ফুট জায়গা আছে, ওখানেও জায়গা থাকে অনেকটা, যেহেতু ওটা গোল হয়ে উঠে গেছে, যে জায়গাটা বেশি পায় অনেকটা, আমাদের ফ্ল্যাট ছাদ আরো বেশি পায়, ওইখানেই সব মন্দির, টেরাকোটা মন্দির, মূর্তি দিয়ে অলঙ্করণ করা হয় মন্দিরের। ও বললো ওখানে টেলা করার ফলক হবে না, অন্য হবে। টোটাল কাহিনীর ফলকটা বিন্যাস করে দেওয়া হলো, 9টা সারিতে লম্বা লম্বা, পুরো কবিতা। ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মধ্যে টেরাকোটায় যত মন্দির ফলক আছে, দীর্ঘতম মন্দির ফলক এইটা, এবং কাহিনীমূলক মন্দির ফলক একমাত্র এইটা।
কি করে রাজা কি করেছিল, কিভাবে কেটেছিল, কোড়ারা কি করছিল, কি হলো না হলো, পুরো ডিটেল টোটাল পুরো যা ঘটনা, ওই যে বৈঠক বসেছিল সংস্কার হবে না ভাঙা হবে আচ্ছা সেগুলো, তারপরে একটা সিদ্ধান্ত হলো ওইটা ঢুকিয়ে দেওয়া হবে ফলকে, টোটাল কাহিনীটা ছড়ার মধ্যে ঢুকিয়ে দিল। আগের কাহিনীটা ছিল শোভার কুকীর্তি, তারপরে এই যে মিটিংয়ের সিদ্ধান্ত সেটাকে ওর মধ্যে ঢুকিয়ে একটা ফলক করা আছে। এই মন্দির খুব যত্ন করে রক্ষা করা হয়।